আজ ব্লগটা কিভাবে শুরু করব ভাবতেই পারছিলাম না। কি কথা বলবো তাও মাথায় আসছিল না। তবুও ভাবলাম গত দুদিন ধরে ব্লগ দিইনি, আজ একটা ব্লগ দিই। সত্যি কথা বলবো, এত মনটা খারাপ ছিল কদিন। চারিদিকে যা ঘটছে, যা হচ্ছে, এই মর্মান্তিক ঘটনা দেখে আর ইচ্ছেই করছিল না কোনো ব্লগ দিই বা কমিউনিটিতে কোনো পোস্ট করি। কি পোস্ট করব জানি, আজ আর কেউ ভালো নেই। তাই সকালবেলায় উঠেই গুড মর্নিং বা আপনারা কেমন আছেন বা আমি কেমন আছি সেই কথাও আমার জিজ্ঞাসা করতেও ইচ্ছে হলো না, আর জানাতেও ইচ্ছে হলো না। জানি দেশের কোনো মানুষই আজ ভালো নেই। শুধু দেশের কেন, আমরা যারা এখানে আছি ইন্ডিয়ানরা, আমরাও কেউ ভালো নেই। মাঝে মাঝে শিউরে উঠছি আর ভাবছি, আমরা মেয়েরা যদি আমাদের কর্মস্থানেই আমরা নিরাপদ না হই, তাহলে আমরা কোথায় নিরাপদ? একদিন হয়তো নিজের বাড়িতেও আমরা নিরাপদ থাকবো না। জীবন কারোর থেমে থাকে না, সে তার গতিতে বয়ে চলে। আমাদেরও তাই। আমাদের দৈনন্দিন জীবনে যা কাজ, যা কিছু করার, সব কিছুই আমরা করছি, কিন্তু তবুও মনে মনে সেই একই ঘটনা বারবার মনে পড়ে যাচ্ছে, সেই নৃশংসতা বারবার মনে পড়ে যাচ্ছে। আর মাঝে মাঝেই ভাবছি, আমিও তো একটি মা, আর আমারও একটি সন্তান আছে। কত স্বপ্ন নিয়ে সেই সন্তানকে আমরা মানুষ করছি। আমি বুঝতে পারছি সেই মায়েরও কী অবস্থা। তার বুক ফাঁকা করে যখন সেই মেয়েটিকে এরকম নির্মমভাবে হত্যা করে কেড়ে নেওয়া হলো, সেই মায়ের কী অবস্থা। কত স্বপ্ন নিয়ে মেয়েটিকে মানুষ করছিলেন বলুন তো। আজকের দিনে ঠিক এই সময় দাঁড়িয়ে সত্যি এই কথাটা খুব মনে হচ্ছে যে একটি বাচ্চাকে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তাকে পড়াশুনোর পাশাপাশি ভালো শিক্ষা দেওয়াটা খুবই প্রয়োজন। বিশেষ করে সে যাতে আমাদের দেশের প্রতিটি শ্রেণীর মানুষকে সম্মান করে। শুধু মানুষকে কেন, প্রতিটি প্রাণীকে যাতে ভালোবাসতে পারে, সেই রকমই শিক্ষা দেওয়াটা খুব দরকার। বাবা একটা কথা বলতো, আমার খুব মনে পড়ে, যে একটি মানুষকে তার স্বভাব যদি বুঝতে হয়, তাহলে দেখতে হবে যে ধরুন আমাদের বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে, বা যেই মালিক কাকু আছে, বা যে ড্রাইভার কাকু আছে, তাদের সাথে তারা কীরকম ব্যবহার করছে, সেইটা দেখে বোঝা যায় যে তার শিক্ষা কীরকম বা সে কীরকম ধরনের মানুষ। আজ আর কি বলবো, কিছু মাথাতেও আসছে না, কিছু ভাবতেও পারছি না, যেন ভাবনার শক্তি হারিয়ে ফেলেছি। এই মর্মান্তিক ঘটনা যতবার মনে পড়ছে ততবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। তবে শেষে একটা কথাই বলবো, যে যুদ্ধ আপনারা শুরু করেছেন, আমরা যারা বিদেশে আছি, প্রবাসে আছি, তারা সবাই কিন্তু এই যুদ্ধে আমরা সামিল। আমরা সবাই আপনাদের পাশে আছি। চলুন, সকাল থেকে অনেক কথাই হলো, আর ভালোও লাগছে না এইসব নিয়ে সত্যি আলোচনা করতে। এত মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তো দৈনন্দিন জীবনে ফিরতেই হবে, উপায় নেই, পেটের জ্বালা সবারই আছে। সকাল থেকে উঠেই বাগানের কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। এবারে চলুন ভেতরে যাই। এখনও জানেন চাটাও খাইনি। সকাল সকাল আজ উঠেছি প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ। উঠেই সোজা চলে এসেছি বাগানে, কারণ সকাল সকাল কাজটা করে নিলে গরমটা খুব কম থাকে, রোদটা চড়া হয়ে যায় না। রোদটা চড়া হয়ে গেলে না আর কাজ করা যায় না। আর বিকেলের দিকেও মাঝে মাঝে অন্যান্য কাজে এত ব্যস্ত হয়ে যাই, এই টাইপের কাজগুলো আর করা হয় না। তাই ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম বাগানে। এখন কাজটা সেরে ভাবছি এবার চাটা নিয়ে আরাম করে বসবো। বাগানের যেই কাজটা করলাম সেটা অনেক দিনের পেন্ডিং কাজ ছিল। গত বছর থেকে ওই জায়গাটা মাটিটা খোঁড়া ছিল, কিন্তু আর মালচ ফেলা হয়নি। ফলে এত উইড হয়ে যাচ্ছিল, সাথে সাথে ঘাসও বেরিয়ে আবার সেই ঘাসে পুরো ভরে যাচ্ছিল। তাই ভাবলাম না, এই কাজটা না করলেই নয়। গোলক খুঁড়ে রেখেছিল সব, তাই আমি সেই খোঁড়া মাটিটাকে আর একটু ভালো করে সমান করে দিয়ে বাকি নোংরা উইড বা ঘাস যেগুলো ছিল সেগুলোকে তুলে ফেলে দিলাম। এরপর এর উপরে উইড প্রোটেক্টর দিয়ে তার উপরে মালচ ফেলে দেবো। তাহলে আর এই রোজ রোজ এরকম উইড বেরোনো বা ঘাস হয়ে যাওয়া এটা হবে না, আর দেখতেও সুন্দর লাগবে। ইচ্ছে আছে ওই জায়গাটায় সারি সারি দিয়ে গাছও লাগাবো, তাই এই ব্যবস্থা করেছি। চলুন, সকালবেলায় উঠে ঠাকুর প্রণামও হয়ে গেল, একটু ধূপ টুপ জ্বালিয়ে দিই, ঘরটা বেশ সুন্দর গন্ধে ভরে যাবে। তারপরে চাটা নিয়ে বসে একটুখানি কাজ আছে সেসবও করব। তারপরে আবার বাগানেরও কিছু আরও কাজ আছে। বাগানের কাজ বলতে আমার কিছু শাক গাছ আনিয়েছি বললাম না, লাল শাক আর কলমি শাক। কলমি শাক তো লাগিয়ে দিয়েছি, কিন্তু লাল শাকটা এখনও লাগানো হয়নি। তাই ভাবলাম একটা টব রেডি করে লাল শাকটা লাগিয়ে দিই, তাহলে গরম থাকতে থাকতেই বেশ বড় হয়ে যাবে। এই বছর
কলমি শাক আর লাল শাক লাগালাম, পরের বছর ইচ্ছে আছে একটুখানি লাউ শাক লাগাবো, সাথে একটু যদি কুমড়ো শাকও লাগানো যায়, মানে কুমড়ো গাছও লাগানো যায়, আরও টুকটাক কিছু শাক গাছ লাগাবো। কারণ শাক টাক থাকলে দেখবেন রোজ তরকারির জন্য সেরকম কিছু ভাবতে হয় না, বেশ চচ্চড়ি, সামনের পাতে একটু শাক ভাজা এসব থাকলেও বেশ সুন্দর খাওয়া হয়ে যায়। আর এগুলো তো এখানে কিনতে পাওয়া যায় না, যদি নিজের বাগান থেকেই টুকটাক পাওয়া যায় তাতেই বেশ লাভ। বাগানের কাজের সাথে সাথে ঘরের কাজও তো করতে হবে, মানে দুপুরের খাবার ব্যবস্থা। তাই চাটা বসিয়ে দিয়ে এখান থেকে একটু চিকেন বার করে রাখছি। ইচ্ছে আছে আজকে একটু বাটার চিকেন বানাবো, তবে রেসিপিটা আজ আর শেয়ার করব না, এর আগে আপনাদের সাথে একদিন শেয়ার করেছি। এখন গুবলুর এত ভালো লেগেছে বাটার চিকেন, প্রায়ই বলে মামা নান আর বাটার চিকেন বানাও। তাই সকাল সকাল উঠে চিকেনটাকে একটু ভিজিয়ে দিলাম। এটা বরফটা গলতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমার চাটা খাওয়া আর বাগানের যে টুকটাক কাজ আছে সেগুলোও হয়ে যাবে। চলুন, চা হয়ে গেছে, এবার চাটা নিয়ে একটু আরাম করে বসি। ওই জন্যই সকালবেলা উঠে তড়িঘড়ি কাজগুলো সারলাম, যে চাটা নিয়ে একটু শান্তি মনে বসা যাবে, নইলে মাথায় ওই কাজের প্রেশার নিয়ে চাটা ঠিক খাওয়া যায় না। তবে চা খেলে যে এনার্জিটা পাই, তারপরে কাজ করার ক্ষমতাটা বেড়ে যায় ঠিকই, কিন্তু কিছু কিছু কাজ আছে মনে হয় চা খাবার আগেই করে নিই, ওগুলো রোদ বেড়ে গেলে আর সেই এনার্জিও কাজে লাগবে না। এখানে একটু আমার ল্যাপটপেরও কাজ আছে, মানে আপনাদের জন্য কিছু ব্লগ এখানে আমি এডিট করছিলাম, সেগুলোও ভাবলাম সকালবেলা একটু চা খেতে খেতেই বসে করে নিই। মাঝখানে কয়েকদিন একটু গরম পড়েছিল, তবে সেইভাবে নয়, আবার একটু ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। ঠান্ডা হয়ে যেতেই আমার এই সামনের বারান্দায়, মানে পর্চে যে গাছগুলো রাখা আছে সেগুলো আবার সুন্দরভাবে উঠেছে। আসলে এগুলো না একটু ঠান্ডাই হয়, এগুলো শীতের গাছ, মানে যখন স্প্রিং আসে তখনই এই গাছগুলো ভালো হয়, গরমে নষ্ট হয়ে যায়। এবারে যেহেতু সেরকম গরম পড়েনি, তাই গাছগুলো খুব ভালো আছে। আর এইদিকে তো অতটা রোদও পায় না, তাই গাছগুলো আবার একটু ঠান্ডাতে কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে। চলুন, চা খাওয়া হয়ে গেছে, একটুখানি কাজও ছিল সেগুলোও করা হয়ে গেছে ল্যাপটপে। এবারে লাল শাকগুলো লাগিয়ে নিই। একটাই টব মাত্র বাকি ছিল, তবে এটা আমি এই ভেবেই রেখেছিলাম যে আরেক কিছু গাছ লাগাবো। এই টবটা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ভাবছি শাক গাছ লাগানোর কাজে লাগিয়ে দেব। আগের কিছু মাটি আনা ছিল, পুরনো মাটি, সেটা দিয়ে দিলাম, সাথে আবার নতুন মাটি এনেও রেখেছিলাম, সেই মাটিটাও এর সাথে মিক্স করে দিলাম ভালোভাবে। চলুন, মাটি ভরা হয়ে গেছে, এবার টবটাকে নিয়ে ব্যাকইয়ার্ডে নিয়ে যাই। জল দিয়ে ভেজানোর আগেই নিয়ে চলে এলাম, জল দিয়ে ভিজিয়ে দিলেই দেখেছি টবটা এত ভারী হয়ে যায়, আনতে খুব অসুবিধা হয়। আর যেহেতু রোদেই রাখতে হবে, তাই মাটিটা ভরেই নিয়ে চলে এলাম। দাঁড়ান, এবার বীজটা নিয়ে আসি। যেই বেডটা বানিয়ে রেখেছি ওখানেও লাগাতে পারতাম, কিন্তু ওখানে কলমি শাকগুলো লাগিয়েছি। একদিকে শশা গাছ আছে আর একদিকে কলমি শাক। শশা গাছগুলো এবার শশার ফলন কমে এসেছে, আর কিছুদিন পর তুলে দিতে হবে। এই দেখুন, এই বীজগুলো কীরকম সর্ষের দানার মতো দেখতে, যে ইয়েলো সর্ষেটা হয় ঠিক সেই রকম দেখতে, তবে সাইজে একটু ছোট। দেখি টবে লাগিয়ে কীরকম হয়। এখানে তো অনেকেই দেখেছি টবে লাগায়, আশা করি ভালোই হবে। কলমি শাকটা দেখলাম লাগানোর ঠিক 2 দিন পরেই ওগুলো বেরিয়ে গেছে, যেহেতু ওগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, একটা দিন পুরো জলে ভেজানো ছিল, ফলে ওটা না অঙ্কুরিত হয়ে গেছিলো। ওটা লাগানোর 1 দিন কি 2 দিন পরেই বোধহয় বেরিয়ে গেছিলো। লাল শাকটা দেখি এটাকে জলে ভেজাতে না করেছিল, এটা ডিরেক্ট এরকম মাটির মধ্যে দিয়ে দিতে বলেছিল। তাই দেখি কতদিনে বেরোয়, আশা করি এটাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঘরে শাকসবজি বা ফলমূল কিছু গাছ লাগালে সেসব গাছ থেকে যখন হয় কিছু পাই ফল, মানে সবজি যাই হোক না কেন, সেগুলো নিজে খাওয়ার থেকে মনে হয় পাড়া প্রতিবেশীকে বেলাতেই বেশি ভালো লাগে। এখানে গাছগুলো দেখুন লাগানো হয়ে গেছে, আর ওপর থেকে হালকাভাবে মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিলাম না, একটু মিক্স দিয়ে, যাতে ওপরের মাটিটা হালকা করে ভিজে যায়। এই ওপরটাতেই রেখে দিচ্ছি বাকি গাছগুলোর সাথে, এখানেই রোদ পাবে, ভালোই হবে। তারপরে আমাদের যে স্প্রিংকলার চলে সেখান থেকেও অনেকটা জল পেয়ে যায়। আর নিচে তো রাখার উপায় নেই, জানেনই আমাদের যে এখানে খরগোশগুলো আছে সবকে খেয়ে শেষ করে দেয়। আর আমার গার্ডেনে যে বেডটা আছে সেই বেডটার জন্য গোলক একটা তৈরি করছে, বেড়া তৈরি করছে, সেটাও আপনাদেরকে দেখাবো একদিন। আর এই দেখুন গাছে কত ফুল ফুটছে, ইনকা গাঁদাগুলো প্রচুর ফুটেছে, এখন তুলতে ইচ্ছে করে না, এত সুন্দর ফুলগুলো। আর এখানে এই জিনিয়াগুলোও হয়েছে খুব সুন্দর। আমি একসাথে অনেক বীজ ছড়িয়ে দিয়েছিলাম 2টো টবে, আর বিভিন্ন কালারের ছিল, তাই একসাথে পুরো রামধনুর রঙের মতো যেন হয়েছে চারিদিকে। দেখুন কি সুন্দর লাগছে, বিভিন্ন রঙের, খুব ভালো লাগে জিনিয়ার রঙগুলো দেখতে।
এই ন্যাস্টামশিয়া গাছটা আমার খুব প্রিয়, ভীষণ ভালো, কিন্তু এর পাতাগুলো জানি না কেন আস্তে আস্তে ইয়েলো হয়ে যাচ্ছে, হয়তো একে আরও ফার্টিলাইজার দিতে হবে। এখানে দেখুন কলমি শাকগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, লাগানোর পর 5-6 দিন হয়ে গেছে তো, তাই বেশ ভালো বড় হয়ে গেছে। তবে মাঝখানে দেখছিলাম একটা দুটো এসে নষ্ট করে দিয়েছে খরগোশে, তাই গোলক বলল তাড়াতাড়ি বেড়াটা দিয়ে দেবে। চলুন এবারে ভেতরে যাই। আজ হচ্ছে নেক্সট ডে, মানে আজ হচ্ছে থার্সডে। সকালবেলা ঠাকুরের জায়গাটা যে পরিষ্কার করি, পরিষ্কার করার সাথে সাথে ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো নিয়ে চলে এসেছি। যেহেতু আজকে লক্ষ্মী পুজো আছে তাই বাসনগুলো ধুতে হবে। চা বসিয়ে ভাবছি বাসনগুলো এখানে একটু পরিষ্কার করে নিই, তারপরে চাটা খেয়ে একেবারে স্নান করে এসে পুজোটা করব। ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, তবে পাবলিশ করিনি, ভয়েসটা দিচ্ছি এখন। ভাবলাম আপনাদের যদি কনফিউশন হয় তাই আগে থেকে জানিয়ে দিলাম যে ব্লগটা করা ছিল 1 সপ্তাহ আগে, কিন্তু মাঝখানে এসব ঘটনা ঘটে যাওয়ার জন্য ব্লগটা আর পাবলিশ করিনি। ভালোই লাগছিল না, মন মেজাজও ভালো ছিল না, তাই আজকে যখন করছি আপনাদের কোনো না কোনো কনফিউশন হতে পারে, ভাবলাম জানিয়েই রাখি। আগামী শনিবার আমাদের বাড়িতে কিছু বন্ধু আসবে। বন্ধু বলতে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আসবে, তবে সে আগে সাবস্ক্রাইবার বন্ধু হলেও এখন সে খুব কাছের বন্ধুই হয়ে গেছে। তার সাথে মাঝে মধ্যেই টুকটাক টেক্সটে কথা হয়, বেশ ভালো লাগে। তো সে আসবে বলেই এই প্রস্তুতি শুরু করেছি। একটু মুগ আর ছোলা ভিজিয়ে রাখলাম, যেদিন আসবে সেদিন এই চাট বানাবো। এই চাটটা রাখলে না বিকেলবেলায় খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম আগে থেকে ভিজিয়ে রাখলে এটা স্প্রাউট হয়ে যাবে, মানে স্প্রাউট বেরিয়ে যাবে। তাই এগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে টুকটাক আরও কিছু রান্না আছে, ওই যে আমি 2-3 দিন আগে থেকেই সব করতে থাকি, সেগুলো এবার আস্তে আস্তে শুরু করব। আমার ওই সাবস্ক্রাইবার বন্ধুটি যেদিন আসবে সেদিন আবার আমাদের পিকনিকও আছে, মানে শনিবার সকালে পিকনিক আছে। আমাদের পাড়ার যারা আছি তারা সবাই মিলে এখানে একটা পিকনিক হচ্ছে ছোট্ট করে, সেই জন্য সকাল থেকে তো ওখানেই বিজি থাকবো। তাই সকালে অনেকক্ষণ ধরে রান্না করতে পারবো না, যেই রান্না দুটো খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলোই করে নেব। তাই মাটন রান্না করতে অনেকটা টাইম লাগে, মাটনটা ভাবছি শুক্রবার করব। তবে এখন দুপুরবেলা ভাবছি মাটনটাকে একটু ভিজিয়ে দিই, কারণ এটা ডিফ্রস্ট হতে না অনেকটা টাইম লেগে যায়। তাই এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি আবার মাংস টাংস না ওই রকম মাইক্রো ওভেনে ডিফ্রস্ট করতে ভালো লাগে না, মানে করি না। এইভাবেই নর্মাল জলে যেভাবে ভিজিয়ে রাখে সেভাবেই করি। তো এইভাবেই ভিজিয়ে রেখে দিলাম, এটা একটু টাইম লাগবে, এটা ভিজু, তারপরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। মানে শুক্রবার সকালবেলায় রান্না করতে তাহলে সুবিধা হবে। মাটনটাকে জলে ভিজিয়ে দিয়ে এখানে চলে এসেছি একটু ভেজিটেবিল চপ বানাবো। তার জন্য দেখুন এখানে তেল নিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিলাম এখানে একটু জিরে ফোড়ন, তার মধ্যে একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর তার মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদাটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেবার পরই এখানে যে বিট আর গাজরটাকে আমি কুড়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এর আগেও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি বেশ কয়েকবার, তাও ভাবলাম আর একবার করি। এটা খেতে তো সবাই খুব ভালোবাসেন, যারা দেখেননি তাদেরও দেখা হয়ে যাবে। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে যে আদার মিক্সটা দিয়েছিলাম, মানে আদাটা দিয়েছিলাম, তার সাথে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে এখন এটাকে ভাজা হতে থাকবে। বেশ কিছুক্ষণ পর যখন এটা নরম হয়ে যাবে একটু, তখন তার মধ্যে দিয়ে দেবো এখানে বেশ কিছুটা মটরশুঁটি আর অনেকটা কাঁচা লঙ্কা। চপ কাটলেট এগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে এটাকে বেশ একটুখানি যখন ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো অনেকটা আলু সেদ্ধ। আলু সেদ্ধটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, কারণ তা না হলে এটা ঠিক চপের আকার দেওয়া যাবে না, সেই জন্য আলুটা দিলে খুব সুন্দর এটা বাইন্ডিং হয়। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটা বাদাম আর সাথে ধনেপাতা দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তবে এখনও শেষ নয়, এরপরে আরও কিছু মশলা আছে সেগুলো দেব। সেগুলো দিলে তবেই এই চপটার গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। এখানে দেখুন বেশ সুন্দর এখন মাখা মাখা হয়ে গেছে আর বেশ ড্রাই হয়ে গেছে। একদম লাস্টে দিয়ে দিলাম চপের একটা এক্সট্রা আলাদা মশলা আমি বানাই, সেটা কখনো শেয়ার করব। আর দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা। তবে আপনারা শুধু ভাজা মশলাও দিতে পারেন, শুধু ভাজা মশলা দিলেও কিন্তু মন্দ লাগে না। এখানে ভালো করে এবার মশলার সাথে পুরটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখন দেখুন পুরো ড্রাই হয়ে গেছে। চপের পুরটা এখানে ঠান্ডা হতে দেব, তবে এখনই এটাকে বানাবো বলতে এটার চপের শেপে আনার পর এটাকে যে কোটিং করি সেটা এখন করব না, সেটা বিকেলে করব। এখন আবার দুপুরে রান্না আছে, সেটাও করতে হবে।
বিকেল হয়ে গেছে। আমি বেশ কিছুদিন ধরে না সবজির যে খোসাগুলো হয় সেগুলোকে পচতে দিয়েছিলাম। ভেবেছিলাম তার জলটা গাছের গোড়ায় দেবো, তবে দুদিন ধরে বেশ ভালো মতো রোদ উঠছে, তো ভাবলাম এই সময় গাছের গোড়াগুলো শুকিয়েছে ভালো করে, তাহলে এই সময় দিয়ে দেওয়াটাই বেটার। তাই এখানে নিয়ে চলে এসেছি। একটা বালতিতে করে রেখেছিলাম, তবে সেগুলো ছাঁকতে হবে, তার জলটাই নিতে হবে। এখানে দেখুন একটা ছাঁকুনি করে আমি সবজিগুলোকে ছেঁকে নিচ্ছি, সবজির খোসাগুলোকে ছেঁকে নিচ্ছি, তার থেকে যে জলটা আছে সেটাকে বের করে নিচ্ছি। আর সবজির খোসাগুলোকে এইভাবে আমি আলাদা করে একটা প্লাস্টিকে ঢুকিয়ে ফেলে দেবো। তবে আপনারা চাইলে এই সবজির খোসাগুলোও কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন, তবে এখানে সবাই এসে বসে তো সবজি পচাগুলো গাছের গোড়ায় দিলে আবার গন্ধ ছাড়ে যদি, বা আমাদের যে সবজি গাছগুলো লাগানো আছে বেডে সেখানেও ছড়িয়ে দিতে পারি। তবে আজকে আর দিলাম না, আমি এগুলো ফেলেই দিচ্ছি, বড্ড গন্ধ করছে, আমার আর এগুলো ঘাঁটতেও ইচ্ছা করছে না হাতে করে। তাই এইভাবে জলটাকে ছেঁকে নিয়ে সবজির খোসাগুলোকে ফেলে দিলাম। এখানে দেখুন অনেকটা জল হয়েছে, তার মধ্যে আরও কিছুটা জল দিয়ে এটাকে কিন্তু ডাইলিউট করে নিতে হবে। তারপরে গাছের গোড়ায় 2-3 মগ করে দিলেই হবে। ছোট গাছ হলে ছোট টব হলে 1 মগ কি 2 মগ, আর বড় গাছ হলে 2-3 মগের উপরে দিলেও চলবে। এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এবার দিয়ে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর, রোদ দিলেও না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিছুদিন আগে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে, বেশ কয়েকজনই কমেন্ট করেছিলেন যে চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিতে, বা এরকম সবজির পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে রাখতে তার জলটা দিলে গাছের পক্ষে খুব উপকার। আমি এটা করি জানেন, তবে চাল ধোয়া জলটা দেওয়া হয় না, কিন্তু সবজি পচাটা দিই। তবে পেঁয়াজের খোসা আলাদা করে জমাই না, এরকম সমস্ত সবজির সাথেই একসাথে দিয়ে দিই, পেঁয়াজের খোসাও ফেলি না, সব একসাথেই জমিয়ে রাখি, পচতে দিই, তার জলটাই ভাবে গাছের গোড়ায় দিয়ে দিই। চলুন, ওইদিকে তো সব দেওয়া হয়ে গেছে, গাছে জল গাছের সার দেওয়া হয়ে গেছে। এবারে চলে এসেছি কিচেনে, সেই যে চপের পুরটা বানিয়ে রেখেছিলাম, এবার চপগুলোকে গড়ে নেব। চলুন, আজকের ব্লগটা না ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে, ভাবছি এখানেই শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।